প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেজানুর রহমান। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ, কবি মোহাম্মদ নুরুল হুদা। ভাই কেমন আছেন? ভালো। আমরা শোকের সাগরে ভাসছি। এটাই আমাদের প্রিয় কথা সাহিত্যিক, বাংলা ভাষার অন্যতম কথা সাহিত্যিক রাবেয়া খাতুন না ফেরার দেশে চলে গেছেন। বনানী কবরস্থানে শায়িত হয়েছেন তিনি। আজকে পত্রপত্রিকায় তাকে নিয়ে অনেক খবর বেরিয়েছে, সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। তার আগে পত্রপত্রিকার কয়েকটি হেডলাইন আমি আপনাকে পড়ে শোনাই। ঠিক আছে। প্রথম আলো হেডলাইন করেছে টিকা নিয়ে হঠাৎ অনিশ্চয়তা। সমকাল হেডলাইন করেছে টিকা নিয়ে তোলপাড়, বঙ্গবন্ধুর আদর্শ মাথায় রেখে নিজেদের গড়ে তুলতে হবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ হেডলাইন করেছে সময় মতো টিকা পাবে বাংলাদেশ, শিক্ষার মাধ্যমে প্রগতির পথে এগিয়ে যাবে বাংলাদেশ, বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে কি হচ্ছে ভ্যাকসিন নিয়ে, সৎ পথে থাকলে সবকিছু অর্জন করা যায়, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমাদের সময় হেডলাইন করেছে সময় মতো ভারত থেকে টিকা আসবে কি, ছাত্রলীগকে প্রধানমন্ত্রীর উপদেশ ভোগ বিলাসে চোখ না দিয়ে আদর্শবান হও। ভোরের কাগজ হেডলাইন করেছে টিকা প্রাপ্তি নিয়ে জটিলতা। ইত্তেফাকে হেডলাইন হয়েছে অক্সফোর্ডের করোনা টিকায় অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন, সেরামকে আগামীকালের মধ্যে 600 কোটি টাকা দেওয়া হচ্ছে। সময়ের আলো হেডলাইন করেছে ভ্যাকসিনে বাধা নেই, আমদানির অনুমোদন ওষুধ প্রশাসনের। মানব জমিনে হেডলাইন হয়েছে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে দোলাচল। জনকণ্ঠ হেডলাইন করেছে টিকা নিয়ে শঙ্কা নেই। শঙ্কা আছে, শঙ্কা নেই, নানা ধরনের রিপোর্ট ছাপা হয়েছে আজকে। কিন্তু আমরা শুরুতেই যে প্রসঙ্গটি তুলেছিলাম, আমাদের দেশের কি বলবো, বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কথা সাহিত্যিক রাবেয়া খাতুন চলে গেলেন। আমি বিভিন্ন পত্রিকায় শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন রাবেয়া খাতুন হেডলাইন হয়েছে। এবং ভোরের কাগজে একটি হেডলাইনে যদি আমি বলি আপনাকে, প্রতিকূল সময়ে কলম হাতে নিয়েছিলেন রাবেয়া খাতুন। এবং কালের কণ্ঠে একটি হেডলাইন লেখা ছেপেছেন আব্দুল গাফফার চৌধুরী, তার হেডলাইন হয়েছে 50 শেষ নক্ষত্রটিও নিভে গেল। ভাই, এই কথাগুলো যথার্থ এবং আরো কত বিষয় তার সম্পর্কে বলা হবে আমি জানি না। আমি শুরুতে ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠান বাংলাদেশ রাইটার্স ক্লাবের পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনলাইনে যে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠান আমরা শুরু করেছি। তাকে নিয়ে আমরা একটা বড় অনুষ্ঠানও করবো, সব কিছু মিলে। শুধু এটুকু বলতে চাই, আমাদের এই সময়ের সাহিত্যের যিনি অভিভাবক তিনি আর নেই। 50 শেষ নক্ষত্র নিভে গেল, গাফফার ভাইয়ের এই লেখাটি আমিও দেখেছি। তার অর্থ হচ্ছে যে নানা দিক থেকে যদি আমরা বিবেচনা করি, তার রচনার ব্যাপকতায়, বৈচিত্র্যে, গভীরতায়, সমাজ মনস্কতায়, এবং যে বলা হয়েছে যে তিনি যখন প্রয়োজন তখন ওই কথাটি বলার লোক, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধে তার যে সাহসী লেখনী এবং তারপরে সমাজের বিভিন্ন বাঁকে বাঁকে সমাজকে শুদ্ধ করার জন্য তার যে লেখনী। আজকে আমরা যে বলছি করোনা সম্পর্কে নানা জিনিস হচ্ছে এবং তাতে এখন কি করতে হবে, কিংবা ত্যাগের আদর্শে নিজেদেরকে গড়ে তুলতে হবে, ছাত্রলীগকে বলা হচ্ছে, আমাদের মানুষদেরকে বলা হচ্ছে যে আপনারা পরিচ্ছন্ন থাকুন। পরিচ্ছন্নতাই হলো সবচেয়ে বড় করোনা বা অন্য যে কোনো বিপদ থেকে পার হওয়া। এই সমস্ত সমাজের যে প্রতিকূল অবস্থা, তার বিরুদ্ধে সবসময় সজাগ ছিলেন আমার আপা। আমি আপাই বলি, কারণ তার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে সবসময় তিনি সবসময় হাসতেন, কথা বলার সময় মৃদু হাসি, ছোট করে কথা বলতেন, কিন্তু এত হাসি মুখ যে চিন্তা করতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপর বা তার আগে থেকেই আমি যখন বাসাবোধে থাকতাম, একসময় তিনি বাসাবোধে থাকতেন এবং পরিবার শুদ্ধ, তখন তার সঙ্গে আমার একটু ঘনিষ্ঠতা হয়। এবং তারপর আমি তাকে বিশেষভাবে লক্ষ্য করেছি যে খুব কম কথা বলার লোক, আপনি যেমন বললেন, কিন্তু নিরন্তর লিখে যাচ্ছেন। তিনি কি লেখেননি, কবিতা লিখেছেন কিনা আমি জানি না, আমার কবিতা আমি চোখে পড়েনি, কিন্তু গল্প থেকে শুরু করে, উপন্যাস থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, ভ্রমণ কাহিনী, চিত্রনাট্য, অমুক সব কিছুই তিনি লিখেছেন। আমার জীবনে একটা বড় সৌভাগ্য হচ্ছে তা আমি তার একটি গ্রন্থ মেঘের পরে মেঘ
ক্লাস্টার ক্লাউডস আমি ইংরেজিতে অনুবাদ করেছি, এটি প্রকাশনের প্রক্রিয়ার ভিতর আছে। আরেকটা গ্রন্থ আমি অনুবাদ করছি, চলছে এটা, কিন্তু যেহেতু সম্পূর্ণ হয়নি বলিনি। আমি কিন্তু খুব বেশি মানুষের মানে লেখা অনুবাদ আমি কম করিনি, কিন্তু রাবেয়া আপার এই উপন্যাসের কথা যখন বলা হলো, আমাদের আমিরুল যখন আমাকে বললো, সঙ্গে সঙ্গে আমি করা হলো। এর কারণ হচ্ছে তার রচনা যে লেখাটি করেছে সেটা সাধারণ লেখা, কিন্তু তার ভিতরে মুক্তিযুদ্ধের বিশাল একটা প্রভাব বিবর্তন আছে, এইটা আমি দেখেছি। ফলে এই মুক্তিযুদ্ধের কথা বললেন, তার যদি ৭১-এর ৯ মাস লেখাটি যদি আমরা পড়ি, এটা তো কি পরিমাণ মানে পর্যবেক্ষণ শক্তি, এবং ওই ৭১-এর ৯ মাসটাকে কিভাবে মুক্তিযুদ্ধের সেই সময় বিষয়টাকে তুলে এনেছেন। আরো ব্যাপারটা হলো যে সময়ে তিনি অচলায়তন ভাঙলেন সাহিত্যের, এই যে প্রতিকূল সময়ে কলম হাতে নিয়েছিলেন রাবেয়া খাতুন, আসলেই তো প্রতিকূল সময় ছিল। অবশ্যই সময় সবসময় প্রতিকূল, কোনো না কোনো ইয়ে থাকে। মূল বিশেষ করে কথা সাহিত্যিকের কাজ হচ্ছে সেগুলোকে তুলে ধরা। আপনি যে কথা, যে উপন্যাস ইয়ের কথা, মুক্তিযুদ্ধের উপর যে কথা লেখাটির কথা বললেন, তার চেয়েও বড় কথা বলছে, ওটা তো থাকবেই। যখন তিনি দিনের প্রতিদিনের ঘটনাবলী, যাপিত জীবনের ঘটনাবলী মুক্তিযুদ্ধের তুলে ধরেছেন, থাকবেই। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে তার নিয়ে সাহিত্যে সৃষ্টিশীল রচনায় প্রতি মুহূর্তেই মুক্তিযুদ্ধে এসে ঢুকে যাচ্ছে। এর অর্থ কতখানি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং লড়াকু শক্তি। একজন আমি বলবো কলম যোদ্ধা, শব্দ সৈনিক, মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক। এবং একটা জিনিস আমার উল্লেখ করতে ইচ্ছে করছে, যেটা হলো যে কবি লেখকদের একটা টেবিল থাকে। এই যে রাবেয়া খাতুনের সাথে মানে সাহচর্যে যাবার আমার একটু সৌভাগ্য হয়েছে, আমি তার অনেক সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে আমার। উনি সংগ্রামী জীবনে যে টেবিলটা ব্যবহার করতেন, এরপরেও কিন্তু শেষ অবধি ওই টেবিলটাই কিন্তু ব্যবহার করেছেন, এবং ওই টেবিলটাইতেই লেখালেখি করেছেন। কিন্তু এর কথা বলবে ঐতিহ্য চেতনা, মানুষ তার ঐতিহ্যকে কখনো ভুলতে পারে না। এই ঐতিহ্যের নবায়ন রাবেয়া আপা সবসময় তার সেই ঐতিহ্যকে, তার রচনায় কিন্তু ঐতিহ্যময়তা আছে, আমার মনে হয় এটা। আর বড় লেখকদের সবসময় মনে হতো যে খুবই আধুনিক, সেই সময়কার লেখা বর্তমানের লেখা সবসময়, এবং ছোট ছোট শব্দ, ছোট ছোট বাক্য, কি আধুনিক, সহজ সরল রচনা ভঙ্গি, এতে কোনো জটিলতা নাই। আমাদের অনেক মানে নিজস্ব একটা শৈলী, পড়লেই বোঝা যায় এটা রাবেয়া আপার রচনা। এটা তো একজন লেখকের বড় জিনিস। আর আমরা বাংলাদেশ রাইটার্স ক্লাব থেকে একবার ইয়ে করেছিলেন, বারবার প্রতি বছরই করি, তিনি কয়েকবার আমাদের লেখক দিবসের উদ্বোধন করেছিলেন, আমরা তাকে পেয়েছিলাম। এই স্মৃতিগুলো আমাদেরকে, তবে তাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, গল্প, কথা সাহিত্য, তাতে কাহিনীর যে নির্মাণের কুশলতা, সেটা রাবেয়া আপার কাছ থেকে শিখতে হবে। এটাকে এড়িয়ে যাওয়া যাবে না। আমার মনে হয় দিনে দিনে তিনি আরও বেশি বিশ্লেষিত হবেন, এবং তার ভূমিকা আমাদের কখনো ফুরাবে না। সেক্ষেত্রে তরুণদের জন্য আপনার কোনো পরামর্শ আছে? তরুণদের পরামর্শ হলো, আমাদের একটা অনীহা আছে এখন, যা দেখি এখন এই সময়ে কেউ কারো লেখা পড়ে না। আচ্ছা, নিজেদের লেখা আপনি পড়ুন না পড়ুন, আমাদের পূর্বসূরি যারা তারা আর ফেলবেন না, তারা চিরজীবীদের দলে। আমার মনে হয় রাবেয়া আপার লেখা, রাবেয়া খাতুনের লেখা অবশ্যই পাঠ্য, এবং তার উপর গবেষণা করার প্রয়োজন আছে। এইটুকু আমি বলবো। নতুন প্রজন্মের লেখকরা যদি পাঠ করেন, তাহলে তাদের লাভ হবে এই, উনি যেখানে শেষ করেছেন নতুন লেখকরা তারপরে আরম্ভ করতে পারবেন। তা নাহলে আবার চর্বিত চর্বণ হয়ে যাবে। কাজেই তাকে পাঠ এবং পাঠ করতে হবে। ভাই, এই যে আমাদের মাথার উপর থেকে যে ছাদগুলো সরে যাচ্ছে, এই যে প্রিয় মানুষরা চলে যাচ্ছেন, আমি যদি একটু করে আপনাকে নামগুলো পড়ে শোনাই, আপনি চিন্তা করেন। ডক্টর আনিসুজ্জামান, জামিলুর রোজা চৌধুরী, লতিফুর রহমান, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, ডক্টর ইমাজউদ্দিন আহমেদ, বিজ্ঞানী আলী আসগর, সাদাত হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, আজাদ রহমান, কণ্ঠশিল্পী এন্ট্রু কুসর, নুরুল ইসলাম বাবুল, রাজনীতিবিদ শাহজাহান সিরাত, বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, ধর্মপ্রতিনিধি শেখ আবদুল্লাহ, রশিদুন নবী বাবু, সাহিত্যিক আলম তালুকদার, জাফর আলম, কথা সাহিত্যিক মকবুলা মঞ্জুর, রাহাত খান, রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন কামরান, সবই চলে যাচ্ছেন। অবিশ্বাস্য একেবারে, কবিকে চিন্তা করা যায় না। কাজেই তারা কে কখন চলে যাবে এটা তো আর বলা যায় না। এখন যে অবস্থা শুরু হয়েছে, করুণাদি আমরা হয়তো পরে বলবো, কিন্তু সেহেতু যারা যাচ্ছে, আমাদের সমাজকে নির্মাণে যারা ইতিবাচক ভূমিকা রেখেছে, আমাদেরকে পাঠ করতে হবে, স্মরণ রাখতেই হবে। রাবেয়া আপা তাদের ভিতর একেবারে অগ্রগণ্য, প্রথম সারির প্রথম দিকের একজন কলম যোদ্ধা।
তাকে শ্রদ্ধা। আমরা যেন এই গুণী মানুষদের ভুলে না যাই। আমরা একটু জীবন জীবিকার প্রয়োজনে তো আমাদেরকে একটু শক্তিমান হতে হয় আর কি, শোক কাটিয়ে নানা কথাই বলতে হয়। যদিও আজকে গত 2 দিন ধরে মানে আমি নিজে ব্যক্তিগতভাবে একটু অন্য রকমের আবেগপূর্ণ, তার কারণ এই কথা সাহিত্যিকের সাথে আমার আগেই বলেছিলাম যে আমরা তাকে খালাম্মা বলি, মা বলতাম। একটু আলোচনায় আসি। টিকা নিয়ে তোলপাড়, একই পত্রিকার এক এক ধরনের হেডলাইন দেখলাম। কেউ বলছে না কোনো শঙ্কার কোনো কারণ নেই, আবার কেউ বলছে শঙ্কা নিয়ে আছে। আমি যদি আপনাকে সমকালের হেডলাইনটাই আবার পড়ে শোনাই, টিকা নিয়ে তোলপাড়। এখানে জাহিদ মালিক স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য ছাপা হয়েছে, ভারতের সিদ্ধান্তে চুক্তিতে কোনো প্রভাব পড়বে না। আবার ডক্টর এ.কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দুশ্চিন্তা অমূলক, চুক্তি অনুযায়ী ভারত থেকে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। আবার হর্ষবর্ধন শ্রিংলা ভারতের পররাষ্ট্র সচিব, তিনি বলেছেন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, প্রথম থেকেই টিকা পাবে বাংলাদেশ। আবার চুক্তি অনুযায়ী অনুমোদনের 1 মাসের মধ্যেই টিকা আসবে, নাজমুল হাসান পাপন ব্যবস্থাপনা পরিচালক বেক্সিমকো বলেছেন। তাহলে এই যে পত্রপত্রিকা পড়ে আমি একটু অস্থির, বা আমার মতো পাঠকও বোধহয় অস্থির, কি মনে হয় আপনার কাছে? আমার যেটা মনে হয় সরকার কিন্তু পদক্ষেপটা ঠিকই পদক্ষেপ নিয়েছে। 600 কোটি বা তার চেয়ে কিছু কত লাখ টাকার জন্য তারা যাদের অলরেডি ইত্তেফাকে যদি বলি যে আগামীকালের মধ্যেই 600 কোটি টাকা দেওয়া হবে। টাকা যদি পেয়ে যায় তারা তো যারা টাকা নেবে তারা তো বাধ্য হবে ইয়ে দিতে। এবং আরেক পত্রিকা দেখলাম আগামী মাস থেকে শুরু থেকে টিকা বাংলাদেশে আসবে। তবে সেক্ষেত্রে কি একটা ব্যাপার হয় না, যেমন ধরেন যে দেশ টিকাটা নির্মাণ করবে সে তো তার নিজের দেশেরটা আগে ভাববে, এই নিয়ে বোধহয় আমাদের চিৎকার চেঁচামেচি করা খুব জরুরি এবং জরুরি বটে, তবে চিন্তার কারণ নেই। চিন্তার কারণ এই জন্যই বলবো, টিকা যারা নির্মাণ করে তারা তো প্রয়োগ করবেই, কিন্তু বাংলাদেশকে অগ্রাহ্য করার শক্তি এই মুহূর্তে করোনার দিক থেকে ভারতের আছে বলে মনে হয় না। কারণ পৃথিবীর অনেকগুলো টিকা হয়েছে এবং অনেকগুলো টিকার সঙ্গে বাংলাদেশের প্রশাসন এটা কিন্তু কথা বলছে। কারো টিকা আবার নতুনভাবে পরীক্ষাও হচ্ছে। ফরাসি দেশের কয়েকটা টিকা পরীক্ষা হয়েছে, চীনের টিকা আবার পরীক্ষা হচ্ছে। কাজেই আমার মনে একটা প্রতিযোগিতামূলক মনোভাব আছে। সরকার যদি আন্তরিক হয়, সরকার যে আন্তরিক, অন্তত শেখ হাসিনার সরকার যে আন্তরিক, এটা সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ আগাগোড়া প্রথম থেকেই তিনি কিন্তু চেষ্টা করছেন এক হাতে। আর এখন যে অর্থটা দিয়ে দেয়া, এটা অর্থটা আমার মনে হয় অপচয় নয়, বরং এটা একটা ইনভেস্টমেন্ট। এর ফলে আমরা টিকা অবশ্যই পাবো। তবে অক্সফোর্ডের টিকা সম্পর্কে আমার একটু কথা আছে ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে অক্সফোর্ডের টিকায় আমরা দেখেছি বেশ প্রথমে শুরু থেকে অক্সফোর্ডের টিকাটা এসেছে, সারা পৃথিবীতে এটা কয়েক জায়গায় প্রুভিং হয়েছে। এক জায়গায় একটা থেমে গিয়েছিল একবার, এটা মানে দেওয়ার পর উল্টো প্রতিক্রিয়া দিয়েছিল, কিন্তু তারপর থেকে আর এ পর্যন্ত আর কোনো উল্টো প্রতিক্রিয়া দেখা যায়নি, কন্ট্রা প্রতিক্রিয়া দেখা যায়নি। ফলে অক্সফোর্ডের টিকাটা বরাবরই আমার মনে হচ্ছিল এটাই সবচেয়ে ভালো নিরাপদ টিকা। আমার ভালো লাগছে যে এখন আমরা সেই টিকাটিই পাচ্ছি এবং একটু দেরি হলেও সেই টিকা প্রয়োজন। পাশাপাশি আমি বলবো টিকা বড় ব্যাপার নয়। সবাই বলেছে টিকা মানে 70 থেকে 80% এই আমাদেরকে প্রতিরোধ করতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পরিচ্ছন্নতা বোধ। এই যে মাস্কটা আমার মনে হয় গরিবের সবচেয়ে বড় টিকা, এটা প্রয়োজন। আর পরিচ্ছন্ন থাকতে হবে। আর আমরা আশা করি এই সব কথাবার্তা ছড়িয়ে একটা লাভ হচ্ছে, এই টিকা নিয়ে কোনো যদি অনিশ্চয়তা থাকে সেটা আরও কমে যাবে। সরকার, প্রশাসন, জনগণ যারা টিকা আনবে তারা আরও হবে। তারপরের কথাটি আছে, সেটা হচ্ছে টিকা কে কাকে দেওয়া হবে না দেওয়া হবে সেটা নিয়ে আবার একটা সিদ্ধান্ত হচ্ছে। তখন দেখতে হবে আমরা গরিব টিকা পাচ্ছে কিনা, যাদের টিকা পাওয়ার কথা তারা পাচ্ছে কিনা। কেউ তো টিকা কিনে খেতে পারবে আর কেউ কিনে খেতে পারবে না। তারপর আরেকটা কথা আমরা যখন এসে সেটা বলি, ইয়েতে $2 টিকা পাবে ভারত, আমরা কেন $5 পাবো? $5 বেশি। এটা রিপোর্টও হয়েছে ভারত পাবে $2, আমরা কেন $5.5। এটা যাই হোক, যদি এটা হয়ে থাকে আমার মনে হয় সরকারের, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এই বিষয়টি আরও খতিয়ে দেখা। টাকা তো বাংলাদেশের, মানুষও বাংলাদেশের, টাকাও বাংলাদেশ, সাধারণ মানুষ না। কিন্তু হুদা ভাই একটা ব্যাপার যেটা হয়, এর আগেও আমি আপনাকে এই অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলাম, টিকা আসছে বা টিকা পাবো আমরা, হয়তো আজ না হোক ফেব্রুয়ারিতে হোক মার্চে হোক টিকা পাবো, কিন্তু করোনা সতর্কতার জায়গায় আমরা যে বারবার, আপনি একটু আগে বললেন মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, আমরা বোধ করি টিকা এলে টিকাটা ধরার জন্য যেরকম ভাবে দৌড়াদৌড়ি করবো, মাস্ক পরার ক্ষেত্রে সেই আন্তরিকতা কেন নাই?
কেন আমরা কিন্তু সব সহজ রাস্তায় চলতে চাই। আমরা যা মানুষের মানবিক সদাচার বলতে আমরা যা বলি, যা মানুষকে মানুষ করে, সেটা না করে অদাচার করে, এই যে দেখলাম কত কি করে যেন একেবারে তৃণমূল থেকে কোটি টাকার মালিক হয়েছে, কেন ট্যাক্স দেয় নাই। এই দেখো রিকশা চালক, মানে আমি এই রিপোর্টটা পড়ে না আমি একটু অবাক হলাম যে ঠিক আছে, মানে একটা বোধহয় কি বলবো, আগে আমরা মনে করতাম যে রিকশা চালক কেন কোটিপতি হবে না, কারণ রিকশা চালক কোটিপতি হতে পারে, হোক, কিন্তু কোটিপতি হওয়ার ক্ষেত্রে টাকার যে সাধারণ ট্যাক্স, আমি যদি 1 কোটি টাকা পাই, আমাকে 10,000 টাকা দিতে, 1 লাখ টাকা দিতে অসুবিধা কি? 1% দিতে কোনো অসুবিধা নাই। আমরা সেটা দিচ্ছি না, অজাচারী। এটাই হলো মূল ব্যবহার। টিকা পেলেও টিকাকে সদাচারীভাবে আমরা ব্যবহার করবো। আর আমি একেবারে নিশ্চিতভাবেই বলছি, আমি একজন প্র্যাকটিশনার হিসাবে বলছি, টিকা শুধু টিকা কোনো দিন আমাকে দেবে না, শতভাগ প্রতিরক্ষা দেবে না। কাজে তার সঙ্গে মাস্ক এবং পরিচ্ছন্নতা, এই দুইটা সাংঘাতিক জরুরি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শোকে মুহ্যমান, আমাদের প্রিয় মানুষ, আমাদের ঐতিহ্যের বাধিঘর রাবেয়া খাতুন চলে গেলেন। আমাদের সবাইকে চলে যেতে হবে একদিন, কিন্তু আমরা প্রিয় মানুষজনকে, যাদের আদর্শে উদ্ভাসিত হই আমরা, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। আমাদের প্রিয় কথা সাহিত্যিক রাবেয়া খাতুন যেখানেই আছেন, না ফেরার দেশে অনেক ভালো থাকবেন, এই শুভকামনায় শেষ করছে আজকের অনুষ্ঠান। আপনারাও অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।